নমস্কার, গ্রাউন্ড রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সৈকত। কবি সুকান্ত ভট্টাচার্য লিখে গিয়েছেন, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি। সেই 18ই কি কেড়ে নেবে কারো প্রাণ? রাজ্যে কি নাবালক বা অল্প বয়সীদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে? গত কয়েকদিনের বেশ কয়েকটি ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তেমনই ছবি। কম বয়সীদের মধ্যে ভয় ডরহীন এই স্পর্ধা জন্ম নিচ্ছে কেন? আসুন দুটি ঘটনার কথা আপনাদের বলি। প্রথম ঘটনাটির কথা আপনাদেরকে জানাই, হাওড়া স্টেশনের একটি ঘটনা। কার্যত যেন এক সিরিয়াল কিলারের কথা, যেন থ্রিলার বা সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে দিচ্ছে বেছে বেছে মহিলাদেরকে আক্রমণ, ধর্ষণ করে খুন, সঙ্গে লুটপাট। বর্তমানে তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়কে চলন্ত ট্রেনে খুনেই অবশেষে জালে অপরাধী। সব অপরাধের কথা নিজেই স্বীকার করেছে রাহুল জাট ওরফে ভোলু। অভিযোগ, অক্টোবরে মহারাষ্ট্রের সোলাপুর স্টেশনের কাছে ট্রেনে এক মহিলাকে ধর্ষণের পর সে খুন করে। শনিবারও তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের কাছে এক ট্রেনে মহিলাকে খুন করে। খুনের পর মহিলার গহনা এবং নগদ টাকা নিয়ে ছিনতাই করে চম্পট দেয় অভিযুক্ত রাহুল। ডাউন কাটিহার এক্সপ্রেসে বালির তবলা বাদককেও একই কায়দায় সে খুন করে। পুনে কন্যাকুমারী এক্সপ্রেসে এক মহিলাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠে আসছে এই রাহুলের বিরুদ্ধেই। এটা একটি ঘটনা, কিন্তু সবচেয়ে বড় বিষয় তখনই হয়ে আসছে যে যখন এই রাহুলের অপরাধ প্রবণতার বিষয়টি সামনে আসছে। এবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে শিশু মনে বা নাবালক থেকেই কি কার্যত রাহুল জাট এইরকম অপরাধী হয়ে গিয়েছিল। গুজরাট পুলিশের এটিএস সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাহুল জাটের অপরাধের হাতেখড়ি পঞ্চম শ্রেণীতে পড়ার সময়, একদম ঠিক ধরেছেন, পঞ্চম শ্রেণীতে পড়ার সময়। তখন তার বয়স সাকুল্যে কত? 12। সেই সময় সে একটি বাইসাইকেল চুরি করে হরিয়ানার রোহতাক থেকে। তবে নাবালক হওয়ায় তার বিরুদ্ধে কোনো মামলা রুজু করা হয়নি। ট্রাক চুরির অভিযোগেও রাহুল প্রথম গ্রেফতার হয় 2015 সালে উত্তরপ্রদেশের মথুরায়। ধৃত পুলিশকে জানায় পায়ে সমস্যা থাকায় তাকে ট্রাক চালাতে দেওয়া হতো না, আর সেই রাগেই সে ট্রাক ছিনতাই শুরু করে। রাহুল জাটের বিরুদ্ধে প্রায় 7টি ট্রাক চুরির মামলা রয়েছে গুজরাট পুলিশের কাছে। গুজরাট পুলিশ জানিয়েছে 2021 সালে অস্ত্র পাচারের অভিযোগে রাহুলকে ধরে সাহারানপুর থানার পুলিশ, সেটাও উত্তরপ্রদেশেই। চলতি বছর ফেব্রুয়ারি মাসে যোধপুর রেল পুলিশ ডাকাতির অভিযোগে গ্রেফতার করেছিল এই রাহুল জাটকে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ছোট বয়স থেকেই যদি এই অপরাধ প্রবণতায় রাশ টানা না যায়, তাহলে একদিন এই সিরিয়াল কিলারের জন্ম হয়, যেভাবে এই হুগলি হাওড়ার তবলা বাদককে সে খুন করে। এটা হলো একটা ঘটনা। এবার আসুন সাম্প্রতিক ঘটে যাওয়া আরো একটি ঘটনার কথা আপনাদেরকে বলি। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি সুশান্ত ঘোষকে লক্ষ্য করে ছুটে আসে এক ঝাঁক গুলি। বরাত জোরে সেবার বেঁচে যান কাউন্সিলর। তড়িঘড়ি তার সঙ্গে থাকা কর্মীরাই ধরে ফেলেন ওই শার্ট শুটারকে। ঘটনাচক্রে সেই শুটার এক নাবালক, যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, যখন ওই অল্প বয়সী যুবক বা তরুণ, যাই বলুন না, নাবালক যাই বলুন না কেন, সে একেবারে বসে থাকা সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। যদিও ওই মুহূর্তে গুলি কোনো কারণের জন্য বের হয়নি, তাই প্রাণে বা বরাত জোরে বেঁচে যান কাউন্সিলর, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। এ নিয়ে তুলকালাম পড়ে যায় গোটা কলকাতায়। এবার আপনাদেরকে দেখাবো যে সুশান্ত ঘোষকে যে আক্রমণকারী, যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে আক্রমণকারী সে এক নাবালক বলে খবর। শুটার নাবালক আসলে বিহারের বৈশালীর বাসিন্দা। তাকে সুপারি দিয়ে পাঠিয়েছিল মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি। ভাবুন, এক অল্প বয়সী যুবককে শার্প শুটার হিসাবে সুপারি দিচ্ছে মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি। তার বাড়ি কোথায়? তার বাড়ি আবার বিহারে। পিস্তল চালাতে গিয়ে শেষ মুহূর্তে ট্রিগার জ্যাম হয়ে যাওয়াতেই মিশন ব্যর্থ হয় এবং হাতে নাতে ধরা পড়ে ওই যুবক বা নাবালক, যাই বলুন না কেন। আমরা এই নিয়ে কথা বলেছিলাম চিকিৎসক মহলের সঙ্গে। কি বলছেন চিকিৎসকরা এই বিষয়ে শুনুন।
ফ্যামিলি একটা ফ্যাক্টর। ফ্যামিলি হচ্ছে যেমন ব্রোকেন ফ্যামিলি, ডোমেস্টিক ভায়োলেন্স, এই সমস্ত কারণে মানে ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে তাদের এনভায়রনমেন্ট ঠিক নেই, বাবা মার সাথে হয়তো ঠিকঠাক করে রিলেশন নেই, বা অন্যান্য ফ্যামিলির যারা পরিবার আছে তাদের সাথে হয়তো সম্পর্ক ভালো নেই, এইগুলো থেকেও একটা তাদের বাড়ে। সোশ্যাল ফ্যাক্টর একটা দায়ী। সোশ্যাল ফ্যাক্টর যদি দেখা যায় যে এরা সোশ্যালি এনভায়রনমেন্টের ভেতর থেকে কোনো গ্যাং ভায়োলেন্স বা দেখা যাচ্ছে যে কোনো ড্রাগ অ্যাবিউজ, সব থেকে বেশি হচ্ছে কিন্তু এখন এই নেশার ব্যাপারটা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে নেশাটা খুব বেড়েছে এবং তার ফলে একটা গ্যাংয়ের সাথে মিশে গেল এবং তারা আস্তে আস্তে তাদের সাথে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত হয়ে পড়লো। এই সোশ্যাল ফ্যাক্টরগুলো কিন্তু খুব বেশি দায়ী করে। তারপরে দেখা যাচ্ছে যে তারা সোশ্যালি কোনো রকমভাবে অনেক অনেক লোকজন আছে যাদেরকে হচ্ছে আন্ডার এস্টিমেট করা হয়, সেই থেকেও তাদের ভিতরে একটা অপরাধ প্রবণতা বাড়ে, বিশেষ করে যাদের দেখা যাচ্ছে মা বাবা নেই। এবার আপনাদেরকে শোনাবো প্রাক্তন পুলিশ কর্তারা কি বলছেন এই প্রসঙ্গে, কারণ এমন ঘটনার সাক্ষী তাদেরকে আকছারি হতে হয়। শিশু মনে বা অল্প বয়সীদের মধ্যে কেনই অপরাধ প্রবণতা বাড়ছে, কেন হাতে পিস্তল বা সিলারি একেবারে সুপারি কিলার হয়ে উঠছে তারা, বা সিরিয়াল কিলার হয়ে যাচ্ছে, এ নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা কি বলছেন দেখুন। যে ফ্যাক্টরিগুলো হয়েছিল সেগুলো বেশ ভালো পুলিশ ধরছিল, হঠাৎ অদৃশ্য কারণে বন্ধ হয়ে গেছে। স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ তৈরি হয়েছিল। আরে বোমাবাজির বোমার যে হয়েছে, এতগুলো বোমা ফেটে এতগুলো লোক মারা গেছে, কোনো ইনডিপ ইনভেস্টিগেশনে যেগুলো কোত্থেকে আসছে, খালি চেষ্টা হচ্ছে না না ওগুলো বাজি পটকা বলে ফায়ার ওয়ার্কস বলে চালিয়ে দেওয়া হয়েছে। এবং বোমা মারা দিয়ে মারা গেলে তাদের টাকা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে কলকাতা থেকে নৈহাটি মন্ত্রী উড়ে যাচ্ছে। এই যে বোমা বানাবে না, রিভলভার বানাবে না, আর সেই রিভলভারগুলো বাইরে বিক্রি হবে না, লোকে করবে না, তো কী করবে? প্রশ্ন হচ্ছে আর্থ সামাজিক পরিস্থিতি না শিক্ষা? ঠিক কি কারণে শিশুমন এভাবে হয়ে উঠছে অপরাধ প্রবণ? এটা ঠিক যে আমরা দেশের একটা বড় অংশের শিশুদের কাছে বা অল্প বয়সীদের কাছে শিক্ষা পৌঁছে দিতে পারছি না। এটা ঠিক যে এই ধরনের অল্প বয়সী যুবকরা যারা এই ধরনের কাজে লিপ্ত হয় তাদের সামাজিক বা পারিবারিক বা অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো হয় না। কিন্তু এই দিকগুলোতে যদি সরকার বা বিভিন্ন সামাজিক সংগঠন বা এনজিও তারা যদি আরেকটু বেশি করে নজর দেন, তাহলে দেখা যাবে এই ধরনের অপরাধ প্রবণ মন অনেক কমে যাচ্ছে। আমরা সমাজকে পাল্টাতে পারি তখন যখন অসামাজিকতা সমাজ থেকে আমরা সমূলে উৎপাটিত করতে পারবো। আমাদের আজকের এই টপিককে আমরা এই কারণে সামনে নিয়ে এসেছি এবং প্রথমে প্রায়োরিটি দিয়েছি যে আমরা যদি সুস্থ সবল সমাজ চাই, তাহলে সবার আগে দরকার ছোট থেকে যখন শিশুরা তাদের মন তৈরি হচ্ছে, পরিবেশ তৈরি হচ্ছে, পরিস্থিতি তৈরি হচ্ছে, তাদের প্রতি একটু যত্নশীল হওয়া, তাদের প্রতি নজর রাখা। এবং যদি এ ধরনের কোনো অ্যাবান্ডান্ট সন্তান থেকে থাকে বা যাদের সত্যিই কেউ নেই, যাদের একটু গাইডেন্স দিলেই তারা একটু সমাজের একজন হয়ে উঠতে পারে, সেদিকে আমাদের সরকার বা এনজিওগুলোকে আর একটু বেশি নজর দেওয়া, আমাদের একটু সতর্ক থাকা, একটু মমত্ববোধ আমাদের মধ্যে নিয়ে আসা। আমরা আজকের এই টপিক থেকে অবশ্যই বিদায় নেব, আমরা দ্বিতীয় টপিকে যাব, কিন্তু তার আগে আপনাদের জানাই, আমরা আবার অনুরোধ করছি যে অসামাজিক হয়ে ওঠার আগে কোনো শিশু মনকে সামাজিক করার পরিস্থিতি তৈরি করে দিতে হবে আমাদের প্রত্যেককে। আমরা এবার আপনাদেরকে দেখাবো আমাদের দ্বিতীয় টপিক, যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এই বাংলায় একের পর এক দুর্নীতি সামনে এসেছে 2011 সালের পর থেকে, একাধিক দুর্নীতি। সেই দুর্নীতির জাতাকলে পড়ে কখনো রাজ্যের শাসক দল তারা একটু ল্যাজে গোবরে হয়েছে, কখনো দেখা যাচ্ছে শাসক দল ভোট বৈতরণী পার করেছে। কিন্তু ঠিক এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আমরা আজকে এই খবর ব্রেক করছি, আপনাদের সামনে নিয়ে আসছি বিস্তারিত তথ্য, যে শুনলে অবাক হয়ে যাবেন। কনফিডেন্ট রাজ্যের শাসক দল, দুর্নীতি কোনো ইস্যুই নয় মনে করছে রাজ্যের তৃণমূল কংগ্রেস। কিন্তু কেন তারা এমন কথা বলছেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এ প্রসঙ্গে তাদের কি অভিমত। যে রাজ্যে দুর্নীতি কোনো ইস্যুই নয় মনে করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে একের পর এক দুর্নীতিকাণ্ড এই রাজ্যে, সেগুলো কোনো ইস্যুই নয় বলে মনে করছেন। দেখুন, যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড, রেশন দুর্নীতিকাণ্ড, গরু পাচার, কয়লা পাচার, একের পর এক সদ্য হয়ে যাওয়া ট্যাপ দুর্নীতিকাণ্ড, এমনকি কন্যাশ্রী প্রকল্পেও দুর্নীতির আশঙ্কা করা হচ্ছে বা এই ধরনের জালিয়াতির আশঙ্কা করছে রাজ্য সরকার। এই যে একের পর এক দুর্নীতি, তাতে রাজ্য সরকার টালমাটাল বলে মনে করে বিরোধীরা।
কিন্তু আমরা দেখছি একের পর এক ভোট হয়ে যাচ্ছে আর রাজ্যের শাসক দল জিতে যাচ্ছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই কনফিডেন্ট রাজ্যের শাসক দল তারা মনে করছেন যে দুর্নীতি কোনো ইস্যুই নয় ভোটে। আপনাদেরকে দেখাই যে কেন এই কথা আজকে বলছি, কোন প্রেক্ষিতে এই কথা আসছে দেখুন। গত কয়েক বছরে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে সরাসরি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ। গ্রেপ্তারও হয়েছেন মন্ত্রী থেকে তৃণমূল স্তরের নেতারা, আবার জামিনও পেয়েছেন। কিন্তু প্রথম থেকেই তৃণমূলের দাবি ছিল শাসক দলকে হেনস্থা করতেই এজেন্সি দিয়ে গ্রেপ্তারি করিয়েছে বিজেপি। একের পর এক দুর্নীতি অভিযোগ, গ্রেপ্তারি আবহেই একের পর এক ভোটও জিতেছে তৃণমূল কংগ্রেসই। বরং ভোটের অঙ্কে আরও শক্তিশালী হয়েছে রাজ্যের শাসক দল, শক্তি হারিয়েছে বিজেপি। ঠিক সেই সময় এবার আদানি ইস্যুতে সংসদে বিজেপিকে চেপে ধরতে তৃণমূলকে পাশে চাইছে কংগ্রেস। কিন্তু রাজনৈতিক মহলের মতে প্রথম থেকেই আদানি ইস্যুতে তৃণমূলের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সব বিরোধীরা আদানি ইস্যুতে তোলপাড় করলেও কেন সক্রিয় নয় তৃণমূল, এই আবহেই সামনে এলো এক বিস্ফোরক খবর। তৃণমূল মনে করে ভোটে দুর্নীতি ইস্যুই নয়। দলীয় সূত্রে খবর, শনিবার বিভিন্ন রাজ্যের ভোটের ফল প্রকাশের পরে রবিবার রাতে কংগ্রেসের এক শীর্ষ নেতাকে কথা জানায় তৃণমূলের এক নেতা। সংসদ শুরু হওয়ার আগে আদানি ইস্যুতে অধিবেশনে ঝড় তুলতে তৃণমূলকে পাশে চান এক কংগ্রেসের শীর্ষ নেতা। সেই সময় সেই তৃণমূল নেতা সাফ জানান, আদানি কাণ্ড সাধারণ মানুষের ওপর কোনো প্রভাবই ফেলবে না বলে মনে করছে তৃণমূল। দুর্নীতি এমন কোনো বিষয় নয় যা ভোটে প্রভাব ফেলতে পারে। শীতকালীন অধিবেশন শুরুর দিন মল্লিকার্জুন খার্গের ডাকে ইন্ডিয়া জোটের বৈঠকেও তৃণমূলকে যোগ দেবার আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেস নেতা। সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় সোমবার তৃণমূলের বৈঠক থাকায় যাওয়া সম্ভব নয়। তখনই দুর্নীতি ইস্যুতে তৃণমূলের অবস্থান স্পষ্ট করেন ওই নেতা। সেই সঙ্গে তিনি জানান, মানুষের দৈনন্দিনের সমস্যা নিয়ে সংসদে সরব হলে পাশে থাকবে তৃণমূল। যেমন মূল্যবৃদ্ধি, নারী নির্যাতন, বেকারত্বকে অধিবেশনে তোলা হোক। এবারে সংসদ অধিবেশনের শুরু থেকেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখছে তৃণমূল। এদিনও খার্গের ঘরে ইন্ডিয়া মঞ্চের বৈঠকে রাহুল গান্ধী থাকলেও সেখানেও যোগ দেয়নি তৃণমূল। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। তৃণমূল ঠিক করেছে যে তারা সংসদে মানুষের ইস্যু নিয়ে কথা বলবে, অর্থাৎ রাজ্যের সাম্প্রতিক ইস্যু, দেশের বিজেপি বিরোধী বিভিন্ন সাম্প্রতিক ইস্যু, এবং তাতে মানুষের কথা চাই। তারা মনে করছেন যে মানুষকে সাথে পেতে গেলে, মানুষের ভোট, মানুষের মন পেতে গেলে মানুষের কথা সংসদে বলতে হবে। তাই তারা ঠিক করেছেন মানুষের ইস্যুতেই তারা সংসদে সরব হবেন, হই হট্টগোল করবেন। তাতে যে বিরোধী রাজনৈতিক দল তাদের সঙ্গে থাকবেন তারা থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আদানি ইস্যুতে তৃণমূল কংগ্রেস দ্বিধাবিভক্ত? কংগ্রেসের হাত ছেড়ে তারা একলা চলন নীতি নিয়েছে? যদিও তা নয়। তারা বলছেন যে আদানি ইস্যুতে তাদের বক্তব্য খুব পরিষ্কার, কিন্তু তার মানে এই নয় যে আদানি ইস্যুতে কংগ্রেসের সঙ্গে সহমত হয়ে তারা বানচাল করে দেবেন। তারা চাইছেন মানুষের ইস্যুগুলোকে অনেক বেশি সংসদে তুলে ধরতে। আমরা তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ তার বক্তব্য আপনাদেরকে দেখাবো যে তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে কি বলছেন, কি ইস্যুতে তারা সরব হবেন। As part of the Trinamool Congress, we are very proud that we are coming to the winter session with big victories behind us. We have won 6 out of 6 by-polls in Bengal under the leadership of Mamata Banerjee. We have shown a consistent track record in defeating the ruling party at the center, the BJP. And we are hoping to raise people's issues. We are hoping to raise citizens' issues in Parliament. We will hold the government to account. We will be asking questions. And we are hoping for a constructive session. আপনাদের দেখালাম যে সাগরিকা ঘোষ তিনি পরিষ্কারভাবে বলছেন যে তারা মানুষের ইস্যু নিয়ে সংসদে সোচ্চার হবেন এবং সোচ্চার হচ্ছেন। এবার আপনাদেরকে দেখাবো যে বিজেপি এ বিষয়ে তাদের কি মতামত। তৃণমূলের কাছে দুর্নীতি এখন কোনো ইস্যু নয়। অনুপ্রবেশকারী লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসে বাস করছে, সেটাও কোনো ইস্যু নয়। মানুষের কোনো কাজ নেই, চাকরি নেই, মানুষ বাইরে চলে যাচ্ছে, সেটাও কোনো ইস্যু নয়। কমপ্লিট ললেসনেস, সেটাও কোনো ইস্যু নয়। ওনাদের কাছে কোনোটাই কোনো ইস্যু নয়। ওনাদের কাছে ইস্যুটা হচ্ছে শুধু বুথ দখল করা আর যেভাবেই হোক ভোটে জেতা, ওটাই ওনাদের কাছে ইস্যু। আর এটা বাংলার মানুষ বুঝে গেছে। তাই ইস্যু আসলে কোন ইস্যু
এবং সেই ইস্যুকে মেটানোর জন্য বা আমাদের প্রবলেম সলভ করার জন্য কোন দলকে আসা দরকার এটা বাংলার মানুষ বুঝে না। বিজেপি তার ব্যাখ্যা দিচ্ছে, তৃণমূল তার ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু রাজনীতির কারবারিরা পরিষ্কার করে বলছেন এটা তো ঠিকই, বাংলার ভোটে দুর্নীতি ইস্যু হলো কোথায়? আপনাদের মনে আছে যে 2021 সালের আগে কার্যত সরকারটাই পড়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ডেট পে ডেট, ডেট পে ডেট। আদালতে সওয়াল জবাব, সংবাদ মাধ্যম আদালতের বাইরে বসে যেন অপেক্ষা করছে, আজই বোধহয় সরকার পড়ে গেল। এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে ভোট বৈতরণী পার করে মেজরিটি নিয়ে সরকার গঠন করলো, তাও আবার পার্সেন্টেজ অফ ভোট বেশি পেয়ে। আর রাজ্যের বিরোধী দল হিসেবে রয়ে গেল বিজেপি। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখলাম যে তারপরে রেশন দুর্নীতিকাণ্ড, তারপরে আমরা দেখলাম একাধিক আরো বেশ কিছু দুর্নীতির অভিযোগ। কয়লা পাচার, গরু পাচার তো আছেই। একের পর এক নেতা গ্রেফতার হলেন, যেন মনে হলো এই বুঝি মন্ত্রিসভা পড়ে যায়। তারপরেও একাধিক ভোটে মেজরিটি নিয়ে গভর্নমেন্ট তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সর্বশেষ উপনির্বাচনের আগে দেখলেন কিভাবে একের পর এক দুর্নীতি ইস্যু সামনে রাখা হয়েছিল। এছাড়াও একাধিক ইস্যু তো ছিলই। ঠিক সেখানে দাঁড়িয়েও উপনির্বাচনে জয় জয়কার হলো তৃণমূল কংগ্রেসই। 6-6, অনেকে বললেন বল মাঠের বাইরে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে দুর্নীতি যে ইস্যু হলো না তা বলাই বাহুল্য, যদিও বিরোধীরা কটাক্ষ করে বলছেন দুর্নীতির চেয়েও বড় হয়েছে বাংলার ইস্যু ভোটের হিংসা, মানুষ নিজের ভোট নিজেই দিতে পারেননি। এই রকম একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যেই বাংলার একের পর এক ভোটে শাসক দল জিততে জিততে আজ তারা কোথাও যেন এতটাই কনফিডেন্ট হয়ে গেছেন যে তারা মনেই করছেন দুর্নীতি বাংলায় বা দেশে কোনো ইস্যুই নয়। এবার আসুন আমাদের তৃতীয় টপিকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 48 ঘন্টা আগে একটা সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠকে তিনি জল জীবন মিশন নিয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন যে জল জীবন মিশনের আওতায় নল পাতা হলেও সর্বত্র জল পৌঁছয়নি। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন যে নির্দেশ দেন মাটি পরীক্ষা না করে যারা সবিস্তারে প্রকল্প তৈরি করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে। সেই দায়িত্ব এসটিএফ এবং রাজ্য পুলিশের ডিজিকে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিএইচির জল যাতে মানুষের কাছে পৌঁছায়, আমাদের কাছে আমি একটা সার্ভে করে দেখেছি, অনেক কমপ্লেন আছে। অনেক জায়গায় পাইপ গেছে, জল যায়নি। তার কারণ হচ্ছে যে ডিপিআরটা করেছে সয়েল টেস্ট না করেই করেছে, ফলে সোর্স অফ ওয়াটার সেখানে পাওয়া যায়নি। এক্ষেত্রে আমি বলবো সিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে, আগামী সোমবারের মধ্যে টোটাল এটাকে এফেক্টিভনেসটাকে নিয়ে আসবে, কোঅপারেশন করে, যারা কোঅপারেশন করে কাজ করবে তাদের দিয়ে কাজটা করাবে। ডিএম, বিডিও, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এসডিও, তাদের সবাইকে সাথে নিয়ে কাজটা করবে। যে 75% ভিলেজ এরিয়ায় এবং 73% মিউনিসিপ্যালিটি এরিয়ায়, কর্পোরেশন এরিয়ায় জল পৌঁছে গেছে। নিশ্চয়ই অনেক জায়গায় পৌঁছেছে, কিন্তু অনেক জায়গায় পৌঁছায়নি। এটা আমি লিস্টটা আবার ভেরিফাই করতে বলবো। পাইপ পড়া মানে জল পৌঁছানো নয়, যতক্ষণ পর্যন্ত নল দিয়ে জলটা না পড়ছে। আমি সাংবাদিকদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে একটা অনুরোধ করব, কতগুলো জিনিস আমাদের কাছে আসছে, হয়তো পাইপ নিয়ে যাচ্ছে কোনো একটা জায়গা দিয়ে, কেউ পাইপটা ভেঙে দিচ্ছে, ফুটো করে দিচ্ছে, কেটে দিচ্ছে, দিয়ে তার বাড়িতে রিজার্ভার বানিয়ে নিচ্ছে, 4তলা বাড়িতে, অথবা পাইপটা কেটে দিয়ে তার শস্য খেতে জল দিচ্ছে, অথবা তার চাষের জমিতে জল দিচ্ছে। চাষের জমিতে জল দেওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, আলাদা পদ্ধতি আছে, কিন্তু জল যার নাম, আর এক নাম জীবন, পানীয় জল। সেই জলের পাইপ কেটে কেউ যদি এই কাজগুলো করে থাকেন, ইমিডিয়েট সেগুলোকে সিল করার ব্যবস্থা করতে হবে। তার কারণ যারা এই জলের পাইপটা কাটছে বুঝতে পারছেন না যে কোনো সময় বড় অঘটন হয়ে যেতে পারে একদিকে, আর একদিকে যাদের পাওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছে বিকজ অফ সাম ইন্ডিভিজুয়াল পারসন। অত্যন্ত পজিটিভ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে জল যাদের পাওয়ার কথা তারা জল পাচ্ছেন না, আবার যাদের জল পাওয়ার কথা নেই তারা
কার্যত অসৎ উপায়ে এই জল নষ্ট করছেন। এটা সংবাদ মাধ্যমকেও দেখতে হবে এবং এসটিএফ এবং রাজ্য পুলিশকেও কার্যত এর দায়িত্ব তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বললেন, যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু পাইপ বসালে হবে না, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। নবান্নের বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু জায়গায় পাইপলাইনের কাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কোনো বাধা বরদাস্ত করা হবে না। অভিযোগ প্রমাণ হলে ডিজিকে আইনত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গ্রামীণ প্রায় 1.75 কোটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর কথা। এখনো পর্যন্ত তা হয়েছে প্রায় 3.50 লক্ষ পরিবারে। 2024 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এই পরিস্থিতিতে তা সম্ভব নয়। তবে নবান্নের নির্দেশ, 2025 সালের এপ্রিলের মধ্যে সেই কাজ শেষ করার চেষ্টা করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনাদেরকে একটু জেলাভিত্তিক কতগুলো তথ্য তুলে ধরি। আমাদের রিপোর্টাররা, যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সাংবাদিকদেরও একটা বড় ভূমিকা রয়েছে, আমরা সেই মোতাবেক আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় এই জল জীবন মিশন বা জলের ঠিক কি পরিস্থিতি, পানীয় জলের কি পরিস্থিতি, তা সরেজমিনে খতিয়ে দেখতে গোটা রাজ্যওয়ারি আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গেলেন। কি দেখলেন প্রথমে চলুন আপনাদের দেখাই জলপাইগুড়ির ছবি। পাইপলাইন আছে কিন্তু জল নেই। আবার কোথাও বিপুল বরাদ্দ হলেও প্রকল্পের চিহ্ন মাত্র নেই, সাপ্লাই লাইনটাও বসেনি। প্রায় 7 বছর পেরিয়ে গেলেও বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কাজ আজও অসম্পূর্ণ ধূপগুড়ি পুরসভা এলাকায়। ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। মুখ্যমন্ত্রীর ধমকের পর ফের কিছু এলাকায় নতুন করে বসানো হচ্ছে পানীয় জলের পাইপ। ধূপগুড়ি পুরসভা এলাকায় বাসিন্দাদের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে অমৃত প্রকল্পের আওতায় 40 কোটি টাকা অনুমোদন দিয়েছে সরকার। 2017 সালের 26শে মে ঘটা করে উদ্বোধন হয় এই প্রকল্পের। শহরের বেশ কিছু ওয়ার্ডে এখনো পুরোপুরিভাবে পাইপলাইন বসানো সম্ভবই হয়নি। দীর্ঘদিন ধরে জল না আসায় পাইপলাইনের যন্ত্রাংশ অনেক জায়গা থেকে চুরিও হয়ে যাচ্ছে, যেমনটা অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, পানীয় জল প্রকল্পের বরাদ্দ অর্থ আত্মসাৎ করেছে তৃণমূল নেতারা। ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন, পানীয় জল প্রকল্পের কাজ চলছে, নাগরিকদের পরিষেবা দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে শেষ করা হবে। আমার ওয়ার্ডে কি, আমার বাড়িতে তো জল আজকে 4-5 বছরের উপরে হলো, জল তো মানে পাইপ বসানোর পর থেকে জল নেই, ঠিক আছে, শুধু পাইপই আছে, কোনো জল টল নেই। এবার জলের জন্য আমাদের খুবই সমস্যা হয়, কারণ হচ্ছে বাড়ি থেকে রাস্তার কল অনেকটা দূরত্ব, তো শুধু পাইপই আছে, জল নেই। আমার এলাকায় কলেজ পাড়া 1 নম্বর জেলা পরিষদ রাস্তায় পাইপ লাইনের কাজ হয়ে গেছে, কিছু কিছু বাড়ি, আমাদের বাড়িতে পর্যন্ত জল নেই। 4-5 ঘর পর্যন্ত জলের পাইপ লাইন এখনো পরিষেবা দেয়নি পৌরসভা। বিভিন্ন এলাকায় তো এর আগে কয়েকটা ওয়ার্ডে জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে, আপনার এলাকা তো অন্য। আমাদের এলাকায় কোনো বাড়িতে জল নেই, খালি পাইপ লাইন লাগিয়ে রেখেছে, জল কোনো সম্বোধন নেই। আপনার বাড়িতে পাইপ লাইন নাই, আমার বাড়িতে কোনো পাইপ লাইন লাগায়নি। কেন? এখন ওদের কি সমস্যা আছে কে জানে। ধূপগুড়ি পৌরসভা দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। আমরা অতীতে বলেছি, আবারও বলছি, কেন্দ্রীয় সরকারের দেওয়া জল প্রকল্পের যে 46 কোটি টাকা, সেই টাকা আত্মসাৎ করেছে ধূপগুড়ি পৌরসভা, এবং সেটা 2017 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত জল প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হবে কি করে? সেই টাকার আর্থিকভাবে সেই টাকা তারা লুট করেছেন। তা না হলে 2017 থেকে এখনো পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর কথা ছিল। আপনারা দেখবেন কিছু জায়গায় পানীয় জল পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা পানীয় জল নয়, সেটা শুধুমাত্র পায়খানার কাজে ব্যবহার হচ্ছে, মানুষের খাবারের কাজে ব্যবহার হচ্ছে না। ধূপগুড়ি পৌরসভা এই জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে মানুষকে। আমরা একটু প্রকল্পটা চলে এসেছে, আমাদের টাকা স্যাংশন হয়েছে, বিভিন্ন রকম আমরা সার্ভে করেছি, সেই সার্ভে অনুসারে টেন্ডার হয়ে গেছে, কাজও চলছে, সবটাই অনগোয়িং প্রসেস। জলের কাজটা খুব সেন্সিটিভ কাজ, একটু ধীরে করেই আমাদের সব কাজটা করতে হয়। আমাদের ইঞ্জিনিয়ার সেকশন পুরো জল ডিপার্টমেন্ট এই কাজটা করছে। এতদিন তো অনেক জায়গায় ধূপগুড়ি পৌরসভা দেখা গেছে যে পাইপলাইন ঠিক মতো বসেনি, মুখ্যমন্ত্রীর ধমকের পর থেকে দেখা যাচ্ছে যে আবার নতুন করে পাইপলাইন বসানো। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, অভিভাবক সবসময় তার অনুগামীদের, তাদের যারা দায়িত্ব আছে তাদেরকে বলতেই পারে। এটা আমাদের ধমক নয়, এটা আমাদের আশীর্বাদ। মুখ্যমন্ত্রী বলেছেন, ভালো কথা। এবার আসানসোলের কথা বলি। জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছে পশ্চিম বর্ধমান জেলার 8টি ব্লকে। জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান জানিয়েছেন,
সালানপুর ব্লকে এই প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। অন্য ব্লকগুলিতেও কাজ যথেষ্ট এগিয়েছে। গরমের আগে মার্চ মাসের মধ্যে অধিকাংশ বাড়িতে জল পৌঁছে যাবে বলে জানিয়েছেন তিনি। এলাকার মানুষের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন, জলের পাইপলাইন ফুটো করে অবৈধ জলের সংযোগ যেন কেউ না নেন। এই কাজ সুষ্ঠুভাবে করতে সবার আগে সহযোগিতার কথা বলেছেন তিনি। মাইথনের নতুন ওয়াটার ফিল্টার প্ল্যান্ট তৈরির কাজ অনেকটা এগিয়ে গিয়েছে বলে দাবি তার। খুব ভালো কাজ চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় এমএলএ শ্রী বিধান উপাধ্যায় মহাশয়কে এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আমি এই এলাকার সবথেকে পুরনো বাসিন্দা। প্রথম বাড়ি আমার এই অরবিন্দনগরে, এবং আমি আসার পরই একে একে দুনিয়ার লোক এখানে নিয়ে এসেছি আমরা, এবং আমি কাজের জন্য খুবই খুশি। শুধু আমি কেন, আমার পাড়ার প্রত্যেককেই প্রচণ্ড খুশি। খোঁড়াখুড়ি হচ্ছে, এরপরে যখন জল আসবে তখন মনে করবে ভালো হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করাচ্ছে, এগুলো এতদিন কিছু হয়নি, এখন দেখা যাক কি হয়। কাজ কেমন চলছে? পানীয় জলের পাইপের কাজ, যে লাইন বসানোর কাজ? ওই তো বললাম খোঁড়াখুড়ি হচ্ছে, এবার জল চলবে তখন বলবো যে হ্যাঁ খুব ভালো হয়েছে। কি মনে হচ্ছে কতদিনের মধ্যে জল পাবে? সেটা এখন আমি কি করে বলবো, সেটা তো বলতে। এই রিসেন্টলি আমাদের এটা করা হয়েছে জলের সুবিধার জন্য, তো খুবই উপকৃতই হবে, কারণ গরমকালে জল কুয়োতেও থাকছে না, জলের গাড়ি আসে, তবে তাও জলের তো মানে চাহিদা প্রচুর, তো এটার জন্য খুবই উপকৃত হব আমরা। দিদিকে তো অনেক ধন্যবাদ, আমাদের গ্রাম পঞ্চায়েতের সবাইকেই অসংখ্য ধন্যবাদ, ওনারা সবসময়তেই আমাদের মানে পাশে থাকেন। আর এইটা যে হচ্ছে, সবাই এলাকাবাসী সবাই খুবই উপকৃত হলো। এখন তো জল মিটে যাবে, খুব শীঘ্রই মিটে যাবে। বিধান উপাধ্যায়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, ওনাদের ইয়েতে মানে কাজ ভালোই হচ্ছে। আগামী দিনে আমাদের আর জলের কোনো কষ্ট হবে না, খুব শীঘ্রই মানে জল আমরা পেয়ে যাব আর কি। কাজ কেমন চলছে? কাজ খুব ভালো চলছে, খুব ভালো চলছে কাজ। হয়তো এই গরমে মার্চ মাসের মধ্যে হয়তো ম্যাক্সিমাম পোর্শন জল কভার হবে। কিছু সমস্যা থাকে, কিছু বাধা থাকে। একটাই অনুরোধ করব এলাকার মানুষের কাছে, যে আপনারা যে পাইপ ফুটিয়ে যে জলটা দুটি জেলা নয়, রাজ্যের বহু জেলাতেই ঘুরেছেন আমাদের প্রতিনিধিরা এবং এই রিপোর্ট তুলে ধরেছেন। সবে তো দুটো জেলা আপনাদের দেখালাম, বাকি জেলার কি ছবি দেখবেন না? এবার আপনাদেরকে দেখাবো জল জীবন মিশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর হুগলি জেলার ছবিটা কেমন। হুগলিতে জল জীবন মিশন প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে 60 থেকে 65%। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। হুগলি জেলাতে তার কাজ শুরু হয়েছে। জলের মেন পাইপ আমাদের 30 কিলোমিটার স্যাংশন, 4 ইঞ্চি মেন পাইপ। প্রতিটা ওয়ার্ডে আমরা 1 কিলোমিটার করে মেন পাইপ দিয়েছি। প্রায় 80% কাজের শেষ, এখনও 20% কাজ বাকি আছে, সেইগুলো আমরা করার চেষ্টা করছি। খুব শীঘ্রই আশা করছি জানুয়ারির আগেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। আধিকারিকরা, এডিএমরা, সমস্ত মানে এরাই, যারা পিএইচই আধিকারিক আছে, সমস্ত বিডিও সাহেবেরা সবাই ফিল্ডে নেমে গেছে, বিভিন্ন ব্লকে ঘুরছে। আমি নিজেই আজকে পোলবা দাঁতপুর ব্লকে ছিলাম। তো সমস্ত জায়গাতেই জল জীবন মিশনের একটা নতুন করে আবার ভালো করে সার্ভে হচ্ছে, খুব তাড়াতাড়ি বাকি কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের এই চুরিয়া শহরের পৌরসভার জলের কোনো সমস্যা নেই। সকাল থেকে আমরা সন্ধ্যা অবধি মোটামুটি জল পাই, জলের কোনো সমস্যা নেই। এই হচ্ছে ব্যাপার। স্পিডটা একটু কমে গেছে, তার নতুন পাম্পগুলো, ট্যাঙ্কগুলো করেছে, এগুলো যদি চালু করে তাহলে জলের স্পিডটা বেড়ে যাবে। যেসব মানুষের বাড়িতে পানীয় জলের কল লাইন নেই, জল জীবন মিশন প্রকল্পের সুবিধা পেলে তাদের অনেকটাই সুবিধে হবে। পুরসভার রাস্তার কল থেকে জল নিতে তাদের অনেকটাই অসুবিধায় পড়তে হয়। আর এদিকে এই প্রকল্প নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বলছি ব্যারাকপুরের কথা। আমাদের বাড়িতে কলের লাইনও নেই আর রাস্তারও প্রবলেম খুব। আমরা তো এখানে থেকে রয়েছি, তখন থেকেই তো জল নেই, সেই অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয়। কতটা অসুবিধা হয়? অনেক অসুবিধা হয়, বর্ষার সময় তো বেশি কষ্ট হয়, জল পুরো ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হয়, রাস্তা নেই কিছু না। তাহলে তো খুবই উপকার হয় আমাদের। জল দিলে পরে তো আমাদের এত দূর থেকে তো জলটা টেনে আনতে হবে না, অনেক কষ্ট হয় জল টেনে আনতে।
আজকে অনেক বছর হয়ে গেল গিয়ে বলে আসছি, তাও আমাদের জন্য কিছু একটা ব্যবস্থাই হয় না। রাস্তায় জল উঠে যায়, রাস্তা করতে চায় না। কলের জন্য বলেছি, এখন নয় পরে, এবছর না সামনে বছর, এরম করে করে ওরা দিন কাটাচ্ছে। প্রায় দিনই আমরা এই পার্টি অফিসে গিয়ে আমরা বলি, আচ্ছা, হ্যাঁ। তারপরে বললো ঠিক আছে এবছর হবে না সামনে বছর, এই করে করে বহু ধরে নিন 10-12 বছর ধরে তো এদিকে কিছু জলের পরিবর্তনই কিছু করে দেয় না, রাস্তাঘাটের ব্যবস্থা করে না কিছু। বাচ্চা কাচ্চা নিয়ে এ করা, জল পাওয়াই যায় না। সেই বড় রাস্তা ওইদিকে কোথায় ভেতরে রাস্তা আছে, ওখান থেকে জল আনতে হয়। একটা বলবো একটা গল্প বলে এই উত্তরটা দিচ্ছি। তিনটে ফ্রড ছিল, মানে ফ্রড মানে 2 নম্বরই লোক। তা একজন একটা ছুঁচ তৈরি করলো, ছুঁচ তৈরি করে ওর উপরে একটা স্টাম্প মেরে দিল, বলে এটা আমি আমেরিকার লোক আছি, মেড ইন আমেরিকা করে দিল। তা ওই ছুঁচে মধ্যে করলো, একটু ছেদা ফুটো করে দিল। সে বললো আমি মেড ইন চাইনা হয়ে গেল। তো বাংলার তৃণমূলের লোক ওখানে, একটা ফ্রড বাংলার তৃণমূলের ছিল, সে ওখানে মেড ইন তৃণমূল কংগ্রেস করে দিল। এই অবস্থা আছে। জল জীবন প্রকল্প হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে, প্রত্যেকটা ঘরে জল যাবে, এইটা তাদের মিশনের মেন স্লোগান আছে। প্রকল্প তো কেন্দ্র সরকার নাম দিয়ে আসে, তারপরে এক্সিকিউশনের পর কেন্দ্র সরকার আর টাকা পাঠায় না। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই কিন্তু পুরোটা কমপ্লিট করতে হয়। আবাস যোজনার টাকা দেখুন ওরকমই পড়ে রয়েছে, আবাস যোজনার টাকা দিল্লি পাঠাচ্ছে না, বরঞ্চ পশ্চিমবঙ্গ থেকে ইনকাম ট্যাক্সের টাকা, জিএসটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু বাংলার উন্নয়নের জন্য টাকা পাঠাচ্ছেন না। সেই জায়গা কিন্তু রাজ্য সরকারকেই কিন্তু বিয়ার করতে হচ্ছে। তারপরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা বাড়ি আওয়াজ দিলেন, আর যে টাকা এবার আবাস যোজনা কিন্তু রাজ্য সরকার তরফ থেকেই করা হবে। সেরকমই যেরকম ওনার কথাটা শুনলাম, উনি একটা স্টাম্প লাগানো আর ফ্রডের কথা বলছিলেন। তো উনি যদি তৃণমূল কংগ্রেসকে ফ্রড বলেন, তাহলে উনার নেতা নরেন্দ্র মোদী কি? জল জীবন মিশনে বনগাঁ মহকুমার 3টি ব্লকে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পের কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। দীর্ঘদিন ধরে পানীয় জল পৌঁছানোর কথা থাকলেও এখনো পর্যন্ত বনগাঁ মহকুমায় সেই প্রকল্পের কাজ শেষই হয়নি, দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আমরা চাইছি জলটা তাড়াতাড়ি আসুক, আর মাঝে মধ্যেই দেখি জলটা আসে না, এবং জলটা যখনই আসে প্রচণ্ড এত আসতে পড়ে, মানে 1 ড্রাম জল ভরতে মনে হয় আমার 1 ঘন্টা লাগবে আমাদের সবার। এইটা আমরা চাইছি। আর একটা প্রশ্ন, এই যে মিটার এর থেকে 300 লিটার জল দেবে, তারপরে কারেন্টটা উঠবে, এইটা আমরা দেখব কি করে? এই মিটারটা আমরা দেখব কি করে যে আমাদের কতটা কারেন্ট উঠলো, কতটা আমরা পড়ালাম, কত ইউনিট উঠলো? প্রথম কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী যা বলেন, মঞ্চে যা বলেন, রেকর্ড যা বলেন, তা কার্যকারী হয় না, কারণ উনার যে 74টা ভাইগুলো কেউ কথা শোনে না। দ্বিতীয় কথা হচ্ছে যে বাধা দিচ্ছে কে, সেটা আপনি নিজেই জানেন। আপনার তৃণমূলের আর এক গোষ্ঠী বাধা দিচ্ছে, কারণ কন্ট্রাক্টরের কাছ থেকে হয়তো কাটমানি পাচ্ছে না, বা কন্ট্রাক্টর কম কাটমানি দিচ্ছে, তাকে বেশি প্রেশার দিয়ে বেশি কাটমানি নিয়ে যায়, তার জন্য বাধা দিচ্ছে। আপনি এটা তদন্ত করুন, তদন্ত করে দেখবেন, তদন্ত করলে দেখতে পাবেন আপনার 74টা ভাইগুলো তারা বাধা দিয়ে এই প্রধানমন্ত্রীর যে জল মিশন যোজনা এগুলো হতে দিচ্ছে না। এক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। সেই সময় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, চিফ মিনিস্টারকে আমরা জানিয়েছিলাম যেগুলো হচ্ছে, এবং পাশাপাশি এই কাজকে দ্রুত শেষ করার জন্য পিআইজিকে একটা নির্দেশ দিয়েছে। আমরা চাই যে বনগাঁর 31,800 মানুষের বাড়ি দ্রুত জল পৌঁছে দেওয়ার জন্য একদিকে যেরকম পাইপলাইনের কাজ হচ্ছে, একদিকে সেরকম চাকদা থেকে গঙ্গার জল বনগাঁ দিয়ে, বনগাঁর যেরকম জল প্রকল্পের যেখানে আমাদের প্রজেক্ট আছে সেখানে পৌঁছবে, সেখান থেকে জল বিভিন্ন ওয়ার্ডে পৌঁছাবে। তার সংখ্যা হচ্ছে 31,800, এবং সেই প্রকল্পের কাজে যদি বাধা না হয়ে দাঁড়ায়, সেই জন্য আমরা প্রত্যেকটা মানুষ, জনপ্রতিনিধিদের
এবার দেখাবো পরবর্তী ছবি, যেখানে আরো একটি সমস্যা ওই একই জেলাতে। এবার বসিরহাটের ছবি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও টনক নড়ল প্রশাসনের। বসিরহাটের মিনাখার বামনপুকুর বাজারের অকেজো হয়ে পড়েছিল বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প। এবার তাতে হাত পড়েছে। বসিরহাটের মিনাখার বামনপুকুর বাজারে 2022 সালে প্রায় 12 লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল অত্যাধুনিক পানীয় জলের প্রকল্প। বছর ঘুরতেই ভেঙে পড়ে সোলার সিস্টেমের বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পটি। কয়েক সপ্তাহ আগেই প্রকল্পটি সম্পূর্ণ অকেজো হয়ে যায় বলে অভিযোগ। ভেঙে পড়ে ফিল্টারের মেশিন। সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে বাজারের ক্রেতা বিক্রেতারাও। চড়া দামে বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে বাজারের ক্রেতা বিক্রেতা এবং এলাকার মানুষদের। বহুবার প্রকল্পটি মেরামতের দাবি জানানোর পরেও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ। 2022 সালে তৈরি হয়েছে, 1 বছরের মধ্যে ভেঙে পড়ে গেছে। আমরা বিডিও অফিসে, এখানে স্থানীয় বিডিও অফিসকে বলেছি, বিডিও তো কোনো মানে 4 বার বলেছি, বিডিও বলেছে আমাদের কাজ না, এর পঞ্চায়েতে যাও। পঞ্চায়েতেও গেলাম, পঞ্চায়েতের প্রধানবাবু বললো যে ওই একবার হয়ে গেছে, আর আমরা পারবো না তৈরি করতে। ও ওইভাবে হবে, আবার যদি আবার 5 বছর 10 বছর পর যখন হবে তখন আমরা দেখব। সেইভাবে পড়ে আছে। আমাদের এর বাজারের উপরে এই জায়গাটাও নষ্ট হয়ে গেছে। আরও 2-4টে ব্যাপারী এই বাজারের উপরে কর্ম করে মানে ব্যবসা করে খেতে পারে, সেটাও হচ্ছে না। বেকার জায়গাটা পড়ে আছে, যাতে আবার সংস্কার হয় তার জন্য আমরা আবেদন করছি। আমরা 2022 সালে হয়েছিল, তো এটা খারাপ হয়ে গেছে। এটা সারালে আমাদের খুব ভালো হয়। এই জলটার জন্য একটু প্রবলেম হচ্ছে আমাদের সবাইয়ের বাজারের। বলেছি কেউ কিছু দেখছে না, দেখছে চলে যাচ্ছে। 2025 সালের মধ্যে জল জীবন মিশন প্রকল্পের আওতায় ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। কিন্তু এই প্রকল্প নিয়ে বহু জায়গায় অনেকেই বাধা তৈরি করেছেন বলে জানিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে বাকি প্রকল্পের কাজ শেষ করার যেমন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনি যারা এই প্রকল্পের কোনো ধরনের অনিয়ম তৈরি করেছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতেও নির্দেশ মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই দেখা গেল বুধবার মিনাখায় পানীয় জলের প্রকল্প দ্রুত মেরামতের আশ্বাস পঞ্চায়েত সভাপতির। খুব দুর্ভাগ্যজনক। অ্যাকচুয়ালি আমাদের যে রেমাল যে ঝড় হয়েছিল, অ্যাকচুয়ালি সব কিছু তো আমাদের হাতে থাকে না। প্রাকৃতিক বিপর্যয়টা একটা প্রকৃতির উপরে নির্ভর করে। তো আশা করছি এই বামনপুকুর বাজার সংলগ্ন এবং দুদুদ্দা বাবুরহাট মন্দিরতলা যে 2 জায়গায় আমাদের ওয়াটার ট্রিটমেন্ট যেটা নষ্ট হয়ে গেছে, তো আমরা খুব তাড়াতাড়ি এটাকে নিয়ে বিডিওর সঙ্গে আলোচনা করছি এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে এটা দ্রুত যাতে মেরামত করা যায় বা সমস্যার সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করছি। সম্প্রতি পানীয় জলের প্রকল্প নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই এবার নড়ে বসল মিনাখা প্রশাসন। তবে পঞ্চায়েত সভাপতির আশ্বাস কবে বাস্তবায়িত হয় সেদিকেই তাকিয়ে মিনাখার বামনপুকুর বাজারের সাধারণ মানুষ। বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা। এবার আপনাদের বারুইপুরের কথা বলবো। জল জীবন মিশন প্রকল্প ডিসেম্বরের মধ্যে চালু করতে হবে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বারুইপুর, পূর্বে চম্পাহাটি, বেগমপুর সহ বহু জায়গায় এখনো সম্পূর্ণই হয়নি কাজ। ইতিমধ্যে 40% কাজ হয়ে গিয়েছে বলে জানালেন পঞ্চায়েত প্রধান। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছে, আমাদের প্রায় 50% কাজ হয়ে গেছে, আর 50% মনে হয় খুব দ্রুত কাজ হবে, যেহেতু বর্ষার জন্য আমাদের কাজ অনেকটা থেমেছিল। আর যেহেতু আমাদের আর্সেনিক এলাকা, তো জলটা খুব তাড়াতাড়ি পাইপলাইনের কাজটা খুব দ্রুত হয়ে গেলে আমরা খুব উপকৃত হই। চম্পাহাটি আমার অঞ্চলে 2টো মৌজা আছে, শোলগুলিয়া চম্পাহাটি মৌজা। আমাদের 40% কাজ হয়েছে। প্রথম কথা, বর্ষার জন্য কাজ আটকে ছিল, আর তারপরে যে কন্ট্রাক্টররা ঈদের কাজ বড্ড ঢিলা, বলে আমরা পারি না। আমার এখানে টিউবওয়েল এখন বসানো বাকি আছে 2-3টে, বাদবাকি কাজ চলছে, খুব ঢিলে কাজ চলছে। আমরা আশা করব মুখ্যমন্ত্রী বার্তার পরে কাজ একটু রানিং নিশ্চয়ই হবে। বহু আগে এই জল প্রকল্পের সমস্ত টাকা রাজ্যকে দিয়ে দিয়েছেন। তো আমার ঠিক মাথায় ঢোকে না, দীর্ঘ 1 বছরের ওপরে এই মাটি খুঁড়ে রেখে দিয়েছে। এতে আপনার ঠিক জানা নেই বা প্রত্যেকটা মানুষের কি অসুবিধা হচ্ছে। এই যে রাস্তার পাশে মাটি খোঁড়া রয়েছে, একটা ভ্যান যেতে গেলেও পর্যন্ত আর একটা ভ্যানকে দাঁড়াতে হয় সাইড করে, একটা বাইক যেতে গেলে একটা ভ্যান ঢুকলে সেখান থেকে যাওয়া যায় না, মাটি খোঁড়া রয়েছে। আজও পর্যন্ত কাজটা আমাদের কাছে গ্রাউন্ড রিপোর্ট মানে গোটা বাংলার খবর। কলকাতার আশেপাশে
একেবারে শুধু কলকাতার আশেপাশের খবর নয়, আমাদের খবর গ্রাউন্ড রিপোর্ট মানে গোটা বাংলার প্রতিটি কোণ, প্রতিটি অলি, প্রতিটি মহল্লার খবর আমাদের গ্রাউন্ড রিপোর্টে জায়গা পায়। যেমন ভাবে আজকে শুধু জল জীবন মিশন নিয়ে দেখালাম অন্তত 10 থেকে 12টি জেলার ছবি। এবার চলুন আপনাদের একটা নতুন কথা বলি। ভেজাল মশলা শুনেছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভেজাল মশলা। পুরুলিয়ার রথতলায় অভিযান চালিয়ে গুঁড়ো মশলার কারখানায় ক্ষতিকর পদার্থ, রাসায়নিক পদার্থ পাওয়ার খবর শুনে আতঙ্কিত শহরের মহিলারা। অনেকে এই খবরে আতঙ্কিত হচ্ছেন, তারা ভাবছেন খাদ্যে বিষ। কেন এ কথা বলছি আপনাদের একবার জানিয়ে রাখতে চাইবো যে এই পুরুলিয়ায় ভেজাল মশলার ইতিমধ্যে আটক করা হয়েছে এবং যেখানে থেকে প্রচুর রাসায়নিক পদার্থ পাওয়া গিয়েছে এবং যে রাসায়নিক পদার্থ খেলে ক্ষতিকর, শরীরে ক্ষতি হওয়ার প্রবণতা মারাত্মক থাকবে, এমনটাই বলছেন চিকিৎসকরা। তারা কি বলছেন চলুন আপনাদেরকে শোনাই। এটা সত্যি কথা বলতে এটা শুনে আমরা আতঙ্কিত। যে ঘটনাটা ঘটেছে, এই ধরনের মশলা যদি আমরা খাই, যেখানে ক্যান্সার মহামারী রূপে ছড়িয়ে পড়েছে, তাহলে তো মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে। আর এইভাবে যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় তাহলে কি হবে অবস্থা? তার জন্য প্রশাসন, পুলিশ প্রশাসনের একটু নজর দেওয়া উচিত। আর আমাদের দেখছি এবারে বাটা মশলায় ফিরে আসতে হবে। কর্মব্যস্ত জীবনে মানুষ যে গুঁড়ো মশলা ইউজ করছে সেটা আর পারবে না। হ্যাঁ, প্যাকেট মশলা তো আমরা রান্না করি। আমরা সত্যি অবাক হয়ে গেছি যে এইরকম আমরা ভাবতে পারিনি। আমাদেরও এবার আতঙ্ক হয়ে গেছে যে আমরা তো মানে তাড়াতাড়ি রান্না করার জন্য হয়তো যাবো কোথাও, বাটা মশলা ছেড়ে গুঁড়ো মশলাই ব্যবহার করি। কিন্তু এত ভয় ঢুকে গেছে আর এখন মনে হচ্ছে ব্যবহার করা যাবে না। আমাদেরও সেই বাটা মশলাতেই ফিরে আসতে হবে। কি বলবো, মানে আমরা তো আতঙ্কিত যে আমরা কি খাচ্ছি। আমরা সাধারণত সেই আগেকার দিনের মতো তো নেই যে আমরা শিলনোড়ায় বাটছি। আমরা সবটা কেনাই খাই। তো এইরকম খবরটা আমরা শুনলাম, জানতে পারলাম, এটাই বড় কথা। আর আমরা প্রতিদিন তার মানে কত বিষ খাচ্ছি, এতদিন খেয়ে এসেছিলাম বুঝিনি, আজ কালকে আমি তো দেখলাম এই খবরটা। তো আমরা আতঙ্কিত। এবং পুরুলিয়ার মতো একটা ছোট শহরে যদি এরকম হয়, বড় বড় শহরে যে কি হচ্ছে তা তো কল্পনার বাইরে। সেটাই তো মনে হচ্ছে এবার কি হবে। তাহলে কি এটা কি অ্যাওয়ারনেসের প্রয়োজনীয়তা আছে বলছেন? হ্যাঁ, এটা বন্ধ হওয়া উচিত এবং বিশেষ করে খাবার জিনিস। क्या बोले, अब तो डर लग रहा है सही में कि अब क्या होता है कि खाना बनाते हैं हम लोग का लाइफस्टाइल इतना मतलब शॉर्ट हो गया है कि जल्दी जल्दी सब कुछ करना होता है। ठीक है, तो अब सारा मसाला तो हम लोग पैकेट का ही यूज़ करते हैं। तो ऐसे पैकेट का मसाला हम लोग कुछ इदानी देख रहे थे कि खाना बना रहे हैं, ठीक है, ठीक से कलर नहीं आ रहा है। लेकिन क्या होता है कि अब करना भी पड़ेगा, खाना सारा दिन का तो है ही। अब जल्दी जल्दी बना रहे, तो कल मिला जो हम देख के तो मतलब एकदम हम डर गए कि अब वो चीज़ हम लोग भी खा रहे हैं। প্যাকেট মধ্যে মশলা ব্যবহার করি, কিন্তু এখন খবরে শুনছি নানা রকম খারাপ মশলা বেরোচ্ছে, নানা রকম মেশানো হচ্ছে, মানুষ খেয়ে অসুস্থ হচ্ছে। তাহলে কি করবেন? আমরা আবার সেই গোটা মশলা শিলনোড়ায় এগুলো নিয়ে খেতে চাই। মানুষের শরীরের উপরে সাংঘাতিক প্রভাব ফেলতে পারে। তার বিভিন্ন রকমের শারীরিক সমস্যা তৈরি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এক তো একটা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে শরীরের ভেতরে। নেক্সট যেটা হচ্ছে তার লিভারের উপরে একটা মারাত্মক এফেক্ট করতে পারে। আমার তারপরে তার একটা এই ধরনের কালার মেশালে বা অন্যান্য ভেজালের কারণে একটা কার্সিনোজেনিক একটা এফেক্টেড হতে পারে, অর্থাৎ একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। গুঁড়ো মশলার সাথে যে সমস্ত বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয় আর কি তার মধ্যে সবচেয়ে যেটা হচ্ছে যে এগুলোর বেশিরভাগই কিন্তু কার্সিনোজেনিক মানে হচ্ছে যে ক্যান্সার সংক্রান্ত হয় আর কি, বিভিন্ন কোষে নিয়ে এগুলো হয়। এটা তো হচ্ছে যে মানে মারাত্মক ইফেক্ট হয়। এছাড়া যে সমস্তগুলো হয়, একটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হয়। অনেক সময় বিভিন্ন সময় শরীরে গায়ে চুলকনি বেরোতে পারে, হয় আর কি, র্যাশ বেরোতে পারে। দুই হচ্ছে যে ডায়রিয়া জাতীয় জিনিস আর কি, মানে পেট খারাপ হতে পারে, বমি হতে পারে। এটা হচ্ছে ইমিডিয়েট ইফেক্ট আর কি। এই সমস্ত ওষুধগুলো মানে এইগুলো মিশ্রিত। পুরুলিয়ার প্রতিবেদন হতে পারে, কিন্তু কে বলতে পারে আপনার বাড়ির পাশে এরকম কোনো অবৈধ কারখানায় তৈরি হচ্ছে গুঁড়ো মশলা, ভেজাল গুঁড়ো মশলা। সাবধান থাকুন। এরকম কোনো খবর যদি আপনাদের কানে আসে বা দেখতে পান, অবিলম্বে থানায় খবর দিন।
কারণ এই গুঁড়ো মশলা আমরা জানি না যে কোন হাত ধরে কোন পথ ঘুরে আপনার বাড়ির হেসেলেই ঢুকছে। তাই আজকে যদি আপনারা সাবধান না হতে পারেন তাহলে কিন্তু এটা ছড়িয়ে গেলে, এই অবৈধ ব্যবসা ছড়িয়ে গেলে রাজ্য জুড়ে, জেলা জুড়ে এর শিকার আপনিও হতে পারেন। তাই আমরা অনুরোধ করব যে যত বেশি সম্ভব এই সমস্ত বিষয়ে সতর্ক থাকুন, আমাদের এই খবরকে অনেক বেশি মানুষের কাছে ছড়িয়ে দিন যাতে সাধারণ মানুষ সতর্ক হতে পারেন। এবার চলুন আপনাদেরকে দেখাই আমাদের পঞ্চম টপিক, খুব গুরুত্বপূর্ণ। এই এত খবরের ভিড়ে হয়তো এই খবরে নজরই রাখেননি আপনারা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শীর্ষ আদালতে পার্থের আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করেন, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীর বাড়ির থেকে নগদ অর্থ পাওয়া যায়নি, যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল তিনি সম্প্রতি জামিন পেয়েছেন শীর্ষ আদালতে, এমনটাই জানান রোহতগি। তাছাড়াও রোহতগি জানান, অর্থ তছরূপ প্রতিরোধ আইন পিএমএলএ মামলায় জেলবন্দি হিসাবে সর্বোচ্চ সাজার 1/3 মেয়াদ সম্পূর্ণ করে ফেলেছেন পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে পার্থর বয়সের কথা মাথায় রেখে তাকে জামিন দেওয়া হোক, এমনটাই আর্জি করেন মুকুল রোহতগি। এবার ইডির হয়ে আদালতে সওয়ালে কি দাবি করেন? কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু তিনি পাল্টা সওয়ালে বলেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে নগদ টাকা উদ্ধার হয়েছিল তা সেই ব্যক্তি বা সেই অর্পিতা পার্থর ঘনিষ্ঠ। তাছাড়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসেবে তার আমলেই দুর্নীতি ছড়ায় বলে আদালতে দাবি করে ইডি। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ইডির পক্ষে কথা বলতে গিয়ে দাবি করেন, পার্থ জামিন পেলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে, তদন্ত ব্যাহত হতে পারে। দুপক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ইডির আইনজীবীকে বলেন, যদি তিনি অপরাধ না করে থাকেন তাহলে কি হবে, কতদিন তাকে জেলে রাখতে হবে? 2.5-3 মাস কম সময় নয়। আপনাদের আনা অভিযোগ কতজন দোষী সাব্যস্ত হয়েছে? এই হার কত? যদি এটা 60 থেকে 70% হয় তাহলে অন্তত বোঝা যায়, কিন্তু এই হার খুবই কম। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পল কি বলছেন শোনাবো। এখন বিষয়টা যদি এতটাই সরল থাকতো তাহলে তো সিবিআইও নিশ্চয়ই ঘাসে মুখ দিয়ে চলে না যে তাকে এতদিন ধরে অ্যারেস্ট করে রাখা হয়েছে। হ্যাঁ, আর বান্ধবীর বিছানার তলা থেকে আমরা সেই রাত্রে দেখেছিলাম কিভাবে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, কিন্তু ওই এডুকেশন ডিপার্টমেন্টের খামে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, সেই এডুকেশন ডিপার্টমেন্টের খামগুলো তার বান্ধবী বা তার বন্ধুর ফ্ল্যাটে গেল কি করে, এটাও তো একটা বড় প্রশ্ন। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী সৌমেন চট্টোপাধ্যায়। সৌমেন বাবু, আপনাকে গ্রাউন্ড রিপোর্ট অনুষ্ঠানে স্বাগত। আমরা শুনলাম যে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হয়েছে, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি, জামিন ঝুলে রয়েছে ঠিকই, কিন্তু ইডি সম্পর্কে যে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী উজ্জ্বল ভূঁইয়া তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ তিনি বলছেন যে ইডির সাকসেস রেট এতটাই কম যে একজন ব্যক্তিকে ট্রায়াল শুরু করার আগে এতদিন জেলে রাখা যায় কিনা। একদম বাস্তব কথা। প্রবলেমটা এখানে যে এই পিএমএলএ মামলা করার মতো ইনফ্রাস্ট্রাকচার এবং যে কোর্ট গুলোতে হয়, তারপরে যে স্টাফ অফিসার যেগুলো দরকার হয়, ইডি মামলা করার মতো অবস্থায় নেই ইন্ডিয়াতে। দ্বিতীয় কথা হলো এই কেসগুলো দাঁড়িয়ে থাকে ডকুমেন্ট বেসড, ডকুমেন্টস কথা বলে। এই ডকুমেন্টস গ্যাদার এবং একটা ডকুমেন্টসের সঙ্গে একটা ডকুমেন্টস যদি লিঙ্ক ফেল হয়ে যায়, প্রথমে কালেকশন গুলো করে নেয়। যেমন এগুলো প্রথমে হাত করে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লেভেলে কোনো একজন অফিসারের হারে আসে, এটা তাকে মনিটরিং করে সেই জোনের কোনো জয়েন্ট ডাইরেক্টর। প্রবলেমটা এখানে হয় যে এই পেঁয়াজের খোসার মতো ছাড়াতে ছাড়াতে যে সময়টা ওদের লেগে যায়, তাতে ওদের কনক্লুশনটা প্রথম খুব কঠিন। দ্বিতীয় কথা, এই ডকুমেন্টস এর সঙ্গে ডকুমেন্টস যে মানি ট্রেলটা খুঁজে পার করা খুব কঠিন হয়ে যায়। যতটা আছে সেটা কোর্টের ট্রায়ালের পক্ষে সাফিসিয়েন্ট নয়। আরেকটি প্রসঙ্গ হলো, যে জজেরা এই বিচারগুলো করেন এটা জুডিশিয়াল ট্রেনিং থেকে আসে লাস্ট, কিন্তু এদের এই ইডি
পিএমএলএ বা ফেমার উপরে স্পেশালি ট্রেনিং যতদিন না করা হবে এবং যতদিন না পিএমএলএ স্পেশাল কোর্ট হবে ততদিন এই সাকসেস রেটটা কোনোদিনই উঠবে না। যেমন ধরা যাক 5297টা কেস 2010 সালে রেজিস্টার্ড হয়েছে, তার মধ্যে 40টা কনভিকশন হয়েছে আর 3টে মতো অ্যাকুইটাল হয়েছে। তাহলে ম্যাটার হলো আর কেসগুলো কি অবস্থা আছে। কেসগুলোর অবস্থা এই অবস্থা আছে, যেমন ধরা যাক একজন ব্রাঞ্চ ম্যানেজার সিজালিস্টে ফাইল করেছে, উইটনেস হিসেবে তাকে থার্ড উইটনেস করা হলো, তার হয়তো রিটায়ারমেন্ট হয়ে গেছে, সে এখন বেড রিডেন, সে ছিল খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী, তাকে কিছুতেই কোর্টে আনা যাচ্ছে না, এই মামলাটা কনভিকশন হবে কি করে? দ্বিতীয় কথা, যে মেটেরিয়াল গুলো পাঠানো হয় বিভিন্ন সংস্থা থেকে লিংক পাওয়ার জন্য, সেই মেটেরিয়াল গুলোর সঙ্গে বাস্তবে এখন সেই অফিসে যারা পোস্টিং আছে তাদের উইটনেস পার্টটা যেটা থাকে সেখানেও কন্ট্রোল করা যাচ্ছে না। আরেকটা বড় ব্যাপার হলো, ইডি সিবিআই যাই হোক না কেন, সরকার পক্ষের যারা আইনজীবী হয় এইসব কোর্টের জন্য ম্যাক্সিমাম তারা ডেফিসিয়েন্সি রিফ্লেক্ট করে, সেই তুলনায় ডিফেন্স যারা করে তারা অনেক বড় লয়ার, এদের সঙ্গে পেরোটা খুবই কঠিন। সরকার পক্ষ এ কারণে খানিকটা পিছিয়ে আছে, কারণ যে ফি দিয়ে ইডি মামলাগুলো করা যায় অ্যাডভোকেটকে দিয়ে, এই ফি দিয়ে ইডি মামলা করা যায় না। ডিফেন্স লয়াররা যদি সেখানে 10 লক্ষ টাকা নেয়, এরা সারা মাসে 1,20,000 টাকাতে সেই মামলা করে সারা মাসে, ফলে মামলার হাত যা হওয়ার তাই হচ্ছে। এগুলো মূল কারণ। সোমেন বাবু, আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, তাহলে কি কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন অবশ্যম্ভাবী, এই দিকেই পরিস্থিতি এগোচ্ছে? 99.9%, কারণ এর যা সাজা 7 বছর বা এরকম অ্যারাউন্ড কিছু আছে, 2.5 বছর জেল খাটা হয়ে গেছে, এখনো চার্জ গঠনও হয়নি। এরপর যদি বিচার শেষ করতে হয়, দেখা যাচ্ছে 300 জন সাক্ষী আছে, এ করতে করতে তো আরো 10 বছর চলে যাবে। একটা মানুষকে আননেসেসারি জেলে আটকে রাখা একটু কঠিন। ধরা যাক এই মানুষটা আরো 5 বছর জেলে থাকার পর অ্যাকুইটাল হয়ে গেল, তখন এই যে 5-7 বছর তার জীবন থেকে চলে গেল, এটাকে ফিরিয়ে দেবে। এ কারণে ওই গ্রাউন্ডে অর্থাৎ এক্ষেত্রে আদালত করতে পারে যে পরিস্থিতি বিচার করে তাকে জামিন দেওয়াই শ্রেয় বলে মনে করতে পারেন। এখন যদিও এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, আমরা নজর রাখবো যে এই পরিস্থিতি কোন দিকে এগোয়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আইনজীবী সৌমেন চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা সরাসরি কথা বলছিলাম। আজকের গ্রাউন্ড রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। নমস্কার।